তো আমি একটা HTML ফাইল শুরু করি। আপনি যদি আপনাদের এর আগে এবার কি ইউজ করা 5 চলতেছে, আমি HTML 5ই ব্যবহার করতেছি। আচ্ছা, ডক টাইপ HTML যদি না দেই তাহলে কি এটা কাজ করবে না? করবে। তাহলে দিলাম কেন? অর্ডার লিস্ট এটাই হলো মূল স্ট্রাকচারটা, ঠিক আছে? মূল স্ট্রাকচার হলো লিস্টের এরকমই, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট যেটাই বলে এরকম স্ট্রাকচারটা এরকমই হবে। তো অর্ডার লিস্ট আমি বললাম এই ট্যাগের মধ্যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিস্ট অর্ডার লিস্টটা থাকবে। এর ভিতরে এগুলো কি লিস্ট আইটেম, এলআই বলতে বোঝায় লিস্ট আইটেম। এগুলো হলো এক একটা লিস্ট আইটেম, ঠিক আছে? তো ধরি আমি বললাম যে লিস্ট 1 দিলাম, ধরেন 1 2 3 3। আচ্ছা, সেভ দিই। কি হলো? আমার একটা লিস্ট তৈরি হলো এবং পাশে কি আসছে? নাম্বার আসছে, পাশে নাম্বার আসছে। এখন প্রতিবার যে নাম্বারই আসবে এমন কোনো ব্যাপার না, আমরা এই স্টাইলটা অর্ডার লিস্টের স্টাইলটা পরিবর্তন করতে পারি তার অ্যাট্রিবিউটের মাধ্যমে। যদিও আমি এখন একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে দেখাবো, কিন্তু পরবর্তীতে আমরা এটা করব সিএসএস এর মাধ্যমে, ঠিক আছে? এই পদ্ধতিতে করা যায়, করতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মূলত স্টাইলের কাজগুলো, স্টাইলের যত কাজ আছে সবগুলোই ফেলে দিছি সিএসএস এর উপরে। যেমন আপনারা গতদিন টাইপোগ্রাফি করছেন, তাই না? দেখো আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে এই স্টাইলগুলো পরিবর্তন করতে পারি। যেমন এটা যখন দিছি কি আছে 1 2 3 4 5 এভাবে দেখাইছে, তাই না? আচ্ছা, আমি এই লিস্ট আইটেমটাকে কপি করলাম, তাই এ দিলাম, দেখি তো কি দেখায়। কি দেখেছে? ABCD। আচ্ছা, আমি যদিও বলছি টাইপ দিয়ে করা যায়, আমি কিন্তু এটাও বলে দিছি এটা আমরা যখন সিএসএস করব এটা ব্যবহার করব না। এটা আছে, আমি জাস্ট জানাই রাখতেছি, আপনারা জানেন থাকে, কিন্তু এটা আমরা ব্যবহার করব না, ঠিক আছে? আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে টাইপগুলো কিভাবে, তাহলে আমি যখন এই ওয়েলটাতে এ দিলাম তখন আমাকে দেখাচ্ছে ABCDE এভাবে শো করতেছে। আচ্ছা, অর্থাৎ এটাও তো একটা অর্ডারড লিস্ট হলো, তাই না? এ তারপর বি তারপর সি, সবগুলো প্রায়োরিটি সেম হইলো না। আমি যদি এখানে দেই আই, এটা কি দেখাবে বলুন তো? হ্যাঁ, রোমান সংখ্যা দেখা, বুঝা গেছে? আর কি আছে? আপনি যদি ক্যাপিটাল এ দেন তাহলে ক্যাপিটাল এ দিয়ে দেখাবে, আপনি যদি ক্যাপিটাল আই দেন ক্যাপিটাল আই দিয়েও এই সংখ্যাগুলো দেখাবে। বুঝা গেছে? তো আগে যেমন দেখাইছিল 1 তারপর 2 তারপর 3, অর্থাৎ বুঝতে পারতেছি যে এটা 1 নাম্বার তারপর 2 নাম্বার, একটা ক্রম বোঝাচ্ছে। বা A B C D এটাতেও একটা ক্রম বোঝাচ্ছে, রোমান সংখ্যা সেখানেও একটা ক্রম বোঝাচ্ছে যে এটা 1 তারপর 2 তারপর 3, এভাবেই সিরিয়াল করা আছে। কিন্তু এখানে কিন্তু সিরিয়াল করা আছে, সিরিয়াল নেই। অর্থাৎ এটা দিয়ে কোনটা বেশি প্রায়োরিটি কোনটা কম প্রায়োরিটি এরকম কিছু বোঝাচ্ছে না, সবগুলোই একই রকম আইটেম। বোঝানো হচ্ছে যে এখানে যা আছে সবগুলো একই রকম আইটেম, সবগুলোর প্রায়োরিটি সেম। আচ্ছা, ওয়েল কত রকম আছে? হ্যাঁ, আচ্ছা দেখি কয় রকম। ডিফল্ট যেটা আছে সেটা হলো কি? ডিস্ট।
আরেকটা কি আছে? সার্কেল। আরেকটা কি আছে? বুঝেছে? আমরা এরকম স্টাইল করতে পারি। একটা ডিফল্ট দেয়া আছে, যেটাকে কি বলতে পারি? ডিস্ক। ডিফল্টটা হলো ডিস্ক। আপনি যদি কিছু নাই দেন ডিস্ক দেখাবে, আপনি যদি ডিস্ক দেন সেক্ষেত্রেও ডিস্কই দেখাবে। আর বাকি হলো সার্কেল, তারপর স্কয়ার, আরেকটা আছে কিন্তু ইউএল এর ক্ষেত্রে আরেকটা আছে, কি বলেন তো? হ্যাঁ, নান। আরেকটা হচ্ছে যে নান। আমি দেখাইতে আমি কোনো স্টাইল দেখাইতে চাচ্ছি না। আমি কোনো স্টাইল দেখাইতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা এই কাজগুলো তো সিএসএস এ করতে পারবো। আমি তো বলছি এই কাজগুলো আমরা সিএসএস এই করব। মূলত আমরা বারবার এই কাজগুলো করব না, আমরা সিএসএস এ একবার করব। তো তাহলে আমাদের লিস্ট স্টাইল টাইপ কি কি আছে সেটাই জাস্ট আমি জানতে চাচ্ছি। এটা জানা থাকলেও আমার সিএসএস এর সুবিধা হবে। আমাকে আলাদাভাবে এই ব্যাপারগুলো বলে দিতে হবে না, তখন আপনাদের জানা আছে, আপনারা এটা লিখে যাইতে পারবেন। ঠিক আছে? তাহলে এই দুইটা লিস্ট আইটেম হয়ে গেল। এখন আর কি আছে লিস্ট? কি আছে? ডিএল বলতে ডেসক্রিপশন লিস্ট। আচ্ছা, ডেসক্রিপশন লিস্ট কি রকম হয়? ধরেন হ্যাঁ, একটা এই লিস্টের কি হয় যে ধরেন একটা টার্ম আর এটার একটা ডেসক্রিপশন, আরেকটা টার্ম একটা ডেসক্রিপশন, আরেকটা টার্ম এটার ডেসক্রিপশন। বুঝা গেছে? এটা টার্ম, এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। বুঝা গেছে? যে আমি কোন একটা বিষয় সম্পর্কে বলতে যাচ্ছি, তার শিরোনামটা বলে নিলাম, সেটা আবার বর্ণনা দিচ্ছি। আবার একটা শিরোনাম বলতেছি, আবার একটা বর্ণনা দিচ্ছি, আবার একটা শিরোনাম দিচ্ছি, আরেকটা শিরোনাম দিচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিএল, অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট। আচ্ছা, ডিএলটা কিরকম হবে? প্রথমেই দিব কি? ডিটি হলো ওই যে বললাম এই ডেসক্রিপশন লিস্টের টার্ম, এটাকে বলতে পারি টার্ম, ডেসক্রিপশন টার্ম। ধরেন আমি বললাম ডিটি, এরপরে বললাম ডি, এটা কি? এইটাই মূলত ডেসক্রিপশন। ডেসক্রিপশন অফ দ্য ডিএল, ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ, এই টার্মের এই যে ডেসক্রিপশন টার্ম, তার একটা ডিসক্রাইব করতেছে, সে ডেসক্রিপশন দিচ্ছে। ঠিক আছে? এটা ডেসক্রিপশনটা দিচ্ছে, এই টার্মের ডেসক্রিপশন, এটা এই টার্মের ডেসক্রিপশন। ধরেন আমি বললাম যে HTML is a markup language to build in আচ্ছা, বুঝা গেছে? ধরেন আমার টার্মটা হলো এটা, আর
ডেফিনেশনটা দিলাম নিচে। হ্যাঁ, আমি দেখি কি দেখাইছে। ঠিক আছে, দেখা যায় নাকি উপরে লিখবো? আচ্ছা, আমি উপরে লিখে দিই। প্রথম দিকে লিখি, তাই না? বুঝেছে? HTML লিখলাম, তারপর এখন স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো, সেটা কোনো ব্যাপার না। একটা জিনিস মনে রাখবেন যে HTML ট্যাগ যা দেখাচ্ছে দেখাক, সেটা নিয়ে মাথা ব্যথা না। আমি পরবর্তীতে এই স্টাইলগুলো আমার মতো করে চেঞ্জ করতে পারবো। তার যত বিহেভিয়ার থাকে থাক, আমি তার বিহেভিয়ারগুলোকে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, কিন্তু এটা ইউজেসটা শুধু জানে রাখেন যে কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটাই আমার জন্য ইম্পর্টেন্ট। স্টাইলটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। কেন বলতেছি? আমরা স্টাইলের জন্য আলাদা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সেটা কি? CSS। এই জন্য HTML5ও বলতেছে, যেহেতু আপনি আলাদা একটা জিনিস ব্যবহারই করতেছেন, স্টাইল শিট, ওখানেও স্টাইল শিখবেন, এখানেও স্টাইল শিখবেন, দুই রকম হয়ে গেল না? আপনি একটা লেখা কালার করার জন্য CSS এও কালার করার সিস্টেম জানেন, HTML ও জানেন। এখন আপনি কিছুটা কাজ করছেন, করার পরে আমাকে দিচ্ছেন, সম্পূর্ণটাই করছেন। এখন আমাকে কিছু পরিবর্তন করতে হবে। এখন আমি জানি না আপনি CSS এ কালারগুলো পরিবর্তন কালার করছেন নাকি HTML এ করছেন, সমস্যা না। আর একটা যদি নির্দিষ্ট থাকে যে যত স্টাইল আছে আমি জানি CSS এ, আমি HTML এ খুঁজতেই যাব না কালার পরিবর্তনের জন্য বা সাইজ পরিবর্তনের জন্য, আমি খুঁজতেই যাব না যে HTML এ কি করছে। ঠিক আছে? আর হচ্ছে কেউ করতেছে HTML এ, কেউ করতেছে CSS এ, দুই রকম সমস্যা হয়ে গেল না? আমাকে আগে খুঁজতে হবে যে আপনাকে জিজ্ঞেস করতে হবে এইটা কোথায় করছেন HTML এ, ওটা কোথায় করছেন CSS এ, ওটা HTML এ, তাই না? তাহলে আপনার ইউজেসটা জানা দরকার, গুরুত্বপূর্ণ। যে ডিটিটা ধরে রাখে, ডিটিটা হলো টার্ম আর ডিডিটা হলো ডেসক্রিপশন। আচ্ছা, আমি এইটাই লিখি, আপনারা যা খুশি লিখেন পরে। তাহলে এটা দেখাবে কিরকম, বুঝা গেছে? আমার স্টাইলটা মূলত ডিফল্ট স্টাইল এরকম হবে। এখন লেখা মনে হয় কম হয়েছে, আরেকটা কিছু লেখা দিই, তাই না? তাহলে সুন্দর লাগবে। এটা আপনি ডেমো টেক্সট, ডামি টেক্সট, ফ্লোরেশন যাই লেখেন এটাই আসবে। এটা কেন আসে বলুন তো? এটা কেন ব্যবহার করি? অন্য কোনো লেখা না ব্যবহার করে সবাই এটাই ব্যবহার করে, কেন? এটার ফন্টগুলি একটু ভালো হবে বা আমি কি ফন্ট নিচ্ছি? ফন্ট কিন্তু নিচ্ছি না। সবগুলি শব্দ আছে এজন্য, ওইটার জন্য না। হ্যাঁ, কপিরাইট ফ্রি, এটাই হলো ব্যাপার। ব্যাপার হচ্ছে যে আমরা যখন তো আমি তাহলে এই রুটে কি আছে, আমি ইমেজটা রাখছি, এটা তো আমি চাচ্ছি এখানে ইমেজটা আছে, যেহেতু একই ফোল্ডারে আছে, আমি যদি দেই সেই ফোল্ডার, সেই ইমেজের নাম প্লাস জেপিজি ফরম্যাটটা, তার ফরম্যাটটা উল্লেখ করে দিলাম। এখন দেখি কি হয়। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিক করি, কি দেখাচ্ছে? ইমেজটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমি যে কোনো কিছুকেই লিংক করতে পারি, লিংক করতে পারবো। এখন ওই পেজে আসলে ইমেজটা ওই পেজে আসবে, এমন করলে ইমেজটা এই পেজটা দিয়ে আসবে। নতুন একটা পেজ হলো, ওটা না হয়ে এই লেখার মাঝে ইমেজটা পপ আপ
না পপ আপ করার জন্য আপনি যদি পপ আপ করাইতে চান, আচ্ছা তাহলে এই অংশটা, আচ্ছা হ্যাঁ ডট ডট বের ইউজ করার মাধ্যমে এটার দ্বারা বোঝায় যে আমি যে রুট ডিরেক্টরিটাতে আছি সেখান থেকে বের হইলাম, ঠিক আছে। এই যে বললাম আমার ফাইলটা কোথায় আছে, এখানে ডট ডট স্ল্যাশ মানে কি, এখান থেকে বের হইলাম, বের হয়ে এখন কোথায় যাব, ডে 3 তে। তারপরে আমি বললাম ডে 3 এর ভিতরে যাও, তারপর বললাম ডে 3 এর ভিতরে যাও। এরপরে কি বললাম, IMG এর ভিতরে যাও, এখানে আরেকটা ফোল্ডার পাইছি সেটা হলো IMG এর ভিতরে যাও। এখানে গিয়ে বললাম ইমেজের নামটা বললাম, এরপরে বললাম ইমেজের নাম। তাহলে কি করলাম, প্রথমে ডট ডট স্ল্যাশ, তারপর ডে 3, তারপর IMG ফোল্ডার, তারপরে ইমেজের নামটা, ইমেজের নাম, ঠিক আছে, ইমেজের নাম এবং স্টেশন, বুঝা গেছে? আচ্ছা কি বলেন? আচ্ছা এখন একটা ব্যাপার আছে, টার্গেট। টার্গেট যে আমি যে ফাইলটা বা ফোল্ডারটা খুলবো এটা কিভাবে খুলবে, ঠিক আছে। এই জিনিসটা আমি লিখে দিচ্ছি, আপনারা করে দেখেন যে কোনটার কি হয় এবং আমাকে জানান যে এটা দিয়ে এই ফলাফল পাচ্ছি। কিভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি। টার্গেট, টার্গেট কি কি হয়, ব্ল্যাঙ্ক হয়, নিউ হয়, হ্যাঁ কয়টা হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল দেখি। একটা হলো ব্ল্যাঙ্ক, তারপর তারপর টপ, টপ, তারপর নিউ, আর সেলফ, তারপর সেলফ। আর আরেকটা হলো যদি কোনো, হ্যাঁ এখন যদি কোনো ফ্রেমের ভিতরে দিতে চাই, এখন মূলত এই নিউ এর কোনো ব্যবহার নাই। এটা হলো এখানে আরেকটা আছে যেটা, সেটা হলো প্যারেন্ট, ঠিক আছে, এটা হলো প্যারেন্ট, ব্ল্যাঙ্ক, টপ, প্যারেন্ট, সেভ, আর কোনো ফ্রেমের নাম, যেমন একটা আই ফ্রেম। আপনার যদি এরকম হয় যে আমার ওয়েব পেজের মধ্যে একটা সেকশন আছে, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে ওই সেকশনে ফাইলটা ওপেন হবে, একটা ফ্রেমের নাম, ঠিক আছে, তখন এটা ব্যবহার করা হয়। এটা দিলে একদম বাইরে জেরা সরা দিয়ে ঠিক আছে? তো এই চারটা টার্গেটের মধ্যে দিয়ে দেখেন তো কোনটাতে কি রকম কাজ হয়, আপনারাই করেন, নিজেরা করে দেখি তাহলে বুঝতে পারবো। আমি একটু দেখি, হ্যাঁ টপ, আচ্ছা আমি প্রথমে ব্ল্যাঙ্ক দিয়ে শুরু করি, সিরিয়ালি করি, কি কোনটাতে কি রকম হয়। ব্ল্যাঙ্ক, রিফ্রেশ করবেন প্রতিবার কোড চেঞ্জ করার পর, এটা রিফ্রেশ করবেন সেভ করার পরে। ট্যাব দিলে কি হচ্ছে, আর আলাদা একটা উইন্ডো ওপেন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ব্ল্যাঙ্ক দিলে, টপ দিলাম, সেভ দিলাম, এখন দেখি কি হচ্ছে। এটা আমি আবার ক্লোজ করে দিলাম, এখানে ক্লিক করলাম, কি হচ্ছে, সেম উইন্ডোতে আসতেছে, তাই না? কিন্তু এটা ব্রাউজার ভেদে এই বিহেভিয়ারটা হওয়ার কথা না, তখন তবে নতুন উইন্ডো খোলার কথাই, খোলারই কথা। আচ্ছা আর কি আছে বললাম, প্যারেন্ট, এটাতেও সেম কাজ করতেছে। আর দেখি আগে দেখি, সেলফ, এটাতেও সেম কাজ করতেছে। এখন আমি যদি এমনি দেই যেটা হবে,
আচ্ছা, যখন আমি ফ্রেম ট্রেম নিয়ে কাজ করব এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যখন ইউজের ক্ষেত্রে। দেখেন এখন যদি আপনি এগুলো না দেন, এগুলো যে কাজ করতেছে একটা, এটা কিভাবে বুঝতে পারবেন? ডিফল্ট একটা বিহেভিয়ার কি তার, সে নতুন ট্যাবে ওপেন করে, হ্যাঁ, সে যদি কাজ না করতো কিছু, সে যদি কোনো কিছুই না করতো, ঠিক আছে, সে এভাবেই কিন্তু ওপেন করতো। কি করতো? হ্যাঁ, তো আমি যদি যে কোনো একটা মান দেই, ঠিক আছে, যে টার্গেটে যদি কোনো কিছু দেই, সে দেখবেন যে সে নতুন ট্যাব ওপেন করে। আমি এখানে যাই দেই না কেন, সে ব্ল্যাঙ্কের কাজটা করবে। আমি এখানে যাই দেই না কেন, ব্ল্যাঙ্কের কাজ করবে। কিন্তু এটা যখন আপনি টার্গেট হিসেবে বিভিন্ন কিছু দিবেন, যেমন একটা হইতে পারে যে আমি ক্লিক করলে একটা ছবি আসবে, কিন্তু ছবিটা সরাসরি কোনো ওয়েব পেজে যাবে না, একটা ফ্রেম থাকবে, এই ফ্রেমের ভিতরে আসবে, তখন আবার ফ্রেম নেম দিয়ে দিতে হবে। এগুলো আমরা পরে দেখব, ফ্রেমের নাম। ঠিক একই রকম কখনো আমি ক্লিক চাইতে পারি নতুন একটা উইন্ডো খুলবো, কখনো চাইতে পারি নতুন ট্যাবে যাব, ঠিক আছে। এগুলোর জন্য ভাই টার্গেট ইউজ করতে হবে। হ্যাঁ, টার্গেট ইউজ করতে হবে, আদারওয়াইজ ওই পেজেই ওপেন হবে। ভাইয়া ওই যে প্যারেন্ট এবং টপের একটা যে আন্ডারস্কোরটা দিচ্ছি, যদি আন্ডারস্কোর না দেয় তাহলে আমরা নতুন ট্যাব পাচ্ছি। সেটা প্রতিবার আমি তো বলতেছি, আপনি আন্ডারস্কোর না, টপও দিতে হবে না, আপনি আপনার টার্গেটে আপনার নাম লেখেন, নতুন ট্যাব ওপেন হবে। বুঝা গেছে? আপনি যাই লেখেন টার্গেটে, এইটার কাজ করবে। বুঝা গেছে? হ্যাঁ, আপনি আপনার নামও লিখলে এই ব্ল্যাঙ্কের যেটা কাজ সেটাই করবে। এইটা কিছু একটা কাজ করতেছে দেখেই সে ওখানেই রাখতেছে। এখন যখন আপনি ফ্রেম বা এই ধরনের কাজ নিয়ে কাজ করবেন, তখন এটা আরো ভালো বুঝতে পারবেন। এটা যদি না কাজ করতো তাহলে সে বিহেভিয়ার দেখাইতো কিসে? ব্ল্যাঙ্কের। আপনি যে কোনো ওয়ার্ড লিখে দেখেন, সে দেখবেন যে ব্ল্যাঙ্কের কাজটা দেখাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাথ দেখলাম, টার্গেট দেখলাম। এখন আপনারা অনেক সময় দেখবেন যে যদি আপনি দেওয়ার মতো তেমন কোন, আচ্ছা আমি একটা যদি ওয়েব পেজে দেই, ধরেন আমি চাচ্ছি যে আমি যখন ক্লিক করব google.com এটা দেখাবে, আমি google.com এটা দেখাতে যাচ্ছি, তখন কি করবো? এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম, তাহলে কি করবে? এখন যখন আমি ক্লিক করব এখানে, কি করবে? google.com এ নিয়ে যাবে। আমি যখনই ক্লিক করব google.com দেখাবে। আবার অনেক সময় কিছুই থাকে না, দেখবেন এখানে একটা হ্যাশ দেয়া আছে। আপনার যদি তেমন কোনো লিংক দেয়া না থাকে, কিছু না থাকে, তাহলে হ্যাশ দিতে পারেন। হ্যাশ দিলে কি করে জানেন? ডেড লিংক করে। হ্যাঁ, এটা ডেড লিংক কিছু করে না। এটা করে, একটা কাজ করে। কি করে জানেন? টপে নিয়ে যায়। এটা প্রতিবার টপে নিয়ে যায়, বা বলতে পারেন সে তার নিজেকেই ওপেন করে টপে নিয়ে যায়। আপনি যখনই যতবার ক্লিক করবেন, সে দেখবেন টপে নিয়ে গেছে। দেখেন এর কাজটা এরকম। দেখেন আমি যদি এখানে নিচে লিখলাম শো পেজটা, এই সম্পূর্ণ লিঙ্কটা রাখলাম নিচে, হ্যাশ দিয়ে রাখলাম। এখন দেখেন কি হচ্ছে, এটা নিচে গেছে না? এখানে যখনই ক্লিক করব, কি করবে? পেজ রিফ্রেশ করতেছে না। পেজ রিফ্রেশ করলে আবার এখানে কিছু না কিছু বুঝতে পারতেন। এই যে এখানে দেখেন রিফ্রেশ যখন করি তখন কিছু হয় না। তো সে কি করবে? এখানে যখনই ক্লিক করবে প্রথমে নিয়ে চলে আসবে। মানে লিংকে ক্লিক হবে আবার উপরে টপে যাবে। হ্যাঁ, লিংকে ক্লিক করতেছে আবার টপে যাবে, এরকম হবে না? লিংকে ক্লিক করলাম মানে আমার পেজেরই কোনো একটা লিংক, হ্যাঁ, ওই সেম পেজের লিংক যেটা মানে ওপেন হবে প্লাস টপে যাবে, তিনটা করে এরকম হয় কিন্তু ক্লিক করার পরে ওই লিংকটা ওপেন হয় প্লাস যেখানে যেই লেন্সে সেই জায়গায় গিয়ে আলো শো করে। এক মিনিট, আমি অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করে। ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারণ করে। হ্যাঁ, তাহলে আমরা ইমেজ ট্যাগ দিয়ে img দিয়ে আমি একটা ইমেজ নিতে পারি, img src, আবার করে একটু আচ্ছা, এর সাথে একটা alt
ইমেজ স্ল্যাশ কেন ইমেজটা ওইখানে আছে, ইমেজের ভিতরে আছে? হ্যাঁ, ইমেজ নামে ফোল্ডারের ভিতরে আছে, আইএমজি নামে একটা ফোল্ডারের ভিতরে ওখানে ইমেজ। এখন এই নামটা, এই নামগুলো আপনি আপনার ইচ্ছা মতো ফোল্ডারের নাম, ফাইলের নাম যা দিবেন তাই হুবহু। এটা যদি অন্য কোনো ড্রাইভার আগে সেখান থেকে খুঁজে বের করবে নাকি? তখন ফুল পাথটা দিবেন। একেবারে যদি ড্রাইভ চেঞ্জ হয় তখন একেবারে ফুল পাথটা, একেবারে কম্পিউটার ফুল পাথটা দিবেন, সেক্ষেত্রে পাবে। কিন্তু এরকম করা আসলে ঠিক না। কেন? আপনি আপনার কম্পিউটারে অন্য একটা ড্রাইভে রাখছেন, এই ফাইলটা যখন আরেকজন নিবে, আরেকজন যখন রিড করবে, সে কি আপনার কম্পিউটারে এসে ওই ড্রাইভে যাইতে পারবে? পারবে না। এটা একটা সমস্যা। দেখাইতে পারবো সেটা। আচ্ছা, এএলটি এটাতে কি দেখাবে? অল্টারনেটিভ বোঝানোর জন্য আমি আমার যদি ইমেজটা কখনো না পাই, তখন ধরেন আমি চাচ্ছি অন্তত যেন সে বুঝতে পারে যে এখানে কি ছিল, এখানে কি ছিল। ধরেন আমি বলতে যাচ্ছি পেন্সিল। এটার দুইটা কাজ হবে। দুইটা কাজ কি কি হবে? ধরেন এই ইমেজটা, লোকেশনটা কোনোভাবে আমি একটু ভুল, বা এই ইমেজটা লোড হইল না, কোনো এক কারণে লোড হইল না, তখন কি দেখাচ্ছে? পেন্সিল। এটা একটা ব্যাপার, যে ইমেজটা যদি কখনো লোড না হয়, সে অন্তত বুঝতে পারবে যে এখানে কি ছিল। তারপর যে দেখতে পায় না, সে তো এখানে কি ইমেজটা মূলত কি, পেন্সিল না কি না মানুষ না ফুল, এটা তো আর বুঝতে পারবে না। তাকেও আমি এর মাধ্যমে বুঝাই দিতে পারতেছি যে এখানে কি ছিল। সে লেখাগুলো না পড়তে পারতেছি, ইমেজটা কিভাবে পড়বে? ইমেজ কি পড়তে পারবে? তো তাকেও আমি একটা বুঝাই দিচ্ছি যে এখানে মূলত পেন্সিল ছিল, এখানে একটা ফুলের ছবি ছিল, ঠিক আছে? এরকম। বা যে কোনো কারণে ইমেজটা লোড হইল না, সেক্ষেত্রে বুঝা গেছে? তো আমাদের ইমেজে মূলত প্রয়োজন এই দুইটাই, হাইট, উইডথ, অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা সিএসএস এ করব। এই জন্য আমরা এখানে যাব না। তারপরে আপনারা যদি করতে চান, হাইট উইডথ দিয়ে একটা নির্দিষ্ট পিক্সেল দিয়ে দেখেন ছোট বড় হবে। ধরেন 400 পিক্সেল দিলেন এক সাইজ হবে, হাইট উইডথ দিলেন 400 বাই 500 একরকম হবে, 1000 বাই 1000 দিবেন, সেক্ষেত্রে আরেক রকম হবে। কিন্তু আমরা এই কাজগুলো সিএসএস এ করব, এই জন্য এখন করতেছি না। আচ্ছা, এরপরে আমি যদি একটা ভিডিও প্লে করতে চাই, ইমেজটা কি? হ্যাঁ, ইমেজটা এমটি ট্যাগ। কোনটা? ইমেজ হ্যাঁ, এমটি ট্যাগ। এর ভিতরে কোনো কন্টেন্টস থাকে না। যেমন অন্যান্যগুলোর কি হয়, এখানে এইটা এবং এটার ভিতরে একটা কন্টেন্ট আছে, কিন্তু ইমেজের ভিতরে কোনো কন্টেন্ট রাখা যায় না। ইমেজ টাইপের কি কোনো বাধ্যবাধকতা আছে, যেমন জেপিজি বা জি? হ্যাঁ, এটা সবগুলোই তো আর ওপেন করতে পারবে না। যেমন জেপিজি পারবে, পিএনজি পারবে, জিপ পারবে, এই ধরনের ইমেজগুলো পারবে। এখন আপনি যদি চান যে একেবারে একটা পিএসডি ফাইল ওপেন করতে, তাহলে তো সে আর পারবে না। হ্যাঁ, সবগুলোই, অর্থাৎ আমরা যেমন গ্রাফিক্সের সফটওয়্যারগুলোতে অনেক ধরনের ফাইল ওপেন করতে পারি, ততগুলো তো আর পারবে না। যেই ছবিগুলো আমরা সরাসরি দেখতে পাই, যেমন জেপিজি কি হয়, আমি সরাসরি প্রিভিউ করলেই দেখতে পাই। পিএনজি সরাসরি প্রিভিউ করলেও দেখতে পাই। হ্যাঁ, জিপ এটাও সরাসরি প্রিভিউ করলেই দেখতে পাই। এই ধরনের ছবিগুলো ওয়েব পেজেও সাপোর্ট করে। এখন মূলত ওয়েব পেজ একটা ব্রাউজার সাপোর্ট করে না এরকম, যদিও ফাইলের সংখ্যা অনেক কম, কারণ সব রকম ফাইলই সাপোর্ট করে, দেখছেন? তাহলে আমি যদি HTML5 এ ভিডিও ট্যাগ দিছে, মূলত আগে শুধু সোর্স দিয়ে দেখানো হতো, এখন আলাদা ট্যাগ দেয়া আছে, ভিডিও ট্যাগ। হ্যাঁ, তো ভিডিও আমি যদি দেখাইতে চাই, এরকম ভিডিও, ঠিক আছে? সোর্স নামে একটা ট্যাগ আছে, এখানে src কি স্যাম্পল ডট কি mp4 আবার ফাইলের টাইপ কি, সোর্স কি ধরনের ফাইল রিড করতেছে এটাও বলে দেন। ভিডিও প্লাস mp4
4 এবং এখানে আমি যেন ভিডিওটা প্লে হওয়ার সময় একটা কন্ট্রোল বার দেখায়, প্লে পজ এই ধরনের একটা বার দেখায়, এখানে একটা দিয়ে দিবেন কি কন্ট্রোল। আসছে না, একটা ভিডিও চলে আসছে, বুঝা গেছে? তাহলে আমরা একটা ভিডিও দিয়ে দিতে পারবো এভাবে। এরপরে এটার হাইট উইথ যা খুশি দেওয়া যাবে। মূলত প্রথম উদ্দেশ্য হলো ভিডিওটা নিয়ে আসা। এখন আমি সরাসরি রুটে ছিল এই জন্য নামটা দিলেই পাইছি। যদি অন্য কোনো ফোল্ডারে থাকতো, ওই যে বললাম কিভাবে রেফারেন্স দিব বা সোর্স গুলো ডিরেক্টরিটা দেখাই দেবো, সেটা আপনাদের তো ভিডিও ফাইল নাই, তাই না? সোর্সের হ্যাঁ, দিয়ে দিতে পারতেন। এটাও এইভাবেও লেখা হয়, এইভাবেও লেখা হয়, এটাই আমি দেখাইতে চাচ্ছি। আপনি সরাসরিও দিতে, সরাসরিও দেয়া যায়, কিন্তু নিয়ম হলো এটাকে একটা বাউন্ডারি বা কোনো একটা ট্যাগের ভিতরে রাখা। এটা অনেকগুলো সুবিধা পরে পাবেন। আপনি সরাসরি দিলেও যে রান করবে না বা হবে না সেটা না। ঠিক অডিওর ক্ষেত্রেও এরকমই সেম প্রসেস। তখন কি হবে, টাইপটা কি হবে, তখন টাইপটা হবে audio.mp3 4GG। হ্যাঁ, তারপর কি কি ফাইল সাপোর্ট করে, mp3 OG আর কি কি যেন ফাইল আছে এগুলো। আর হ্যাঁ, আর ইয়েতে ভিডিওতে সবচেয়ে বেশি যেটা সাপোর্ট করবে mp4, এটারও OG, তারপর ওয়েব এম নামে একটা ফরম্যাট আছে, এইগুলোই সাপোর্ট করে। এছাড়াও এক এক ব্রাউজার এক এক রকম ভাবে এগুলোকে রেন্ডার করে, ঠিক আছে? এক এক ব্রাউজার এক এক ভাবে এগুলোকে রেন্ডার করে, এক এক রকম ফাইল সাপোর্ট করে। সরাসরি কোন ফাইলটা সাপোর্ট করে এটা ব্রাউজারের উপরেও অনেকটা নির্ভর করে। আপনার যদিও HTML ডিফাইন করে দিচ্ছে, কিন্তু ব্রাউজারের উপরেও এটা ডিফাইন করে। দেখবেন অনেক কিছুই ক্রোমে খুব সহজে চলে, ব্রাউজারে ওটার জন্য আবার মজিলাতে যায়, ওটার জন্য প্লাগইন লাগে। হ্যাঁ, এই জন্যই বলতেছি। কিন্তু ডিফল্ট ভাবে মোটামুটি mp4 যদি দেন, এটা সব ব্রাউজারই চলে। হ্যাঁ, এছাড়া যে ফরম্যাট গুলো আছে বিভিন্ন সব ফরম্যাটই চালাতে পারবেন। কোনো না কোনো প্রসেসে এমন কিছু বলা যাবে না যে এই ফরম্যাটটা চলবে না, এটা বলতে পারবো না, কারণ চলে না, সেটা চালানো যাবে, কোনো না কোনো সিস্টেমে চালানো যাবে। কিন্তু আমি বলতে চাচ্ছি mp4 এই ফরম্যাটটা মোটামুটি সব ব্রাউজারই সাপোর্ট করে। বাকি যেগুলো আছে এগুলো ব্রাউজার ভেদে কিছু কিছু সাপোর্ট দেয়, এছাড়া সাপোর্ট যদি নাও দেয় সাপোর্ট করানো যাবে। যদি আপনি জাভাস্ক্রিপ্টে ভালো হয়, ক্লায়েন্ট সাইডের যত প্রবলেম আছে সব সলভ করতে পারবেন। হ্যাঁ, শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক দিন পড়ে থাকতে হবে, একেবারে জাভাস্ক্রিপ্টের শুরু থেকে শেষ। এবং তখন আপনি চাইলে নিজের মতো করে কিছু ট্যাগও ডিফাইন করে নিতে পারেন। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে মূলত বেশিরভাগ ক্লায়েন্ট সাইডের, অর্থাৎ আপনার ব্রাউজারে সরাসরি যেরকম সাপোর্ট দরকার সব রকমই তৈরি করে নিতে পারেন। আরেকটা হলো সার্ভার সাইড, সেটা যেমন আছে যে PHP, .NET এই ধরনের দিয়ে করতে হয়, ঠিক আছে? জাভা তো মূলত বেশিরভাগই অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, কিন্তু জাভা তো মনে করেন যে সবখানেই ভালো, সব দিক দিয়ে এটা স্ট্রং এবং কোর জাভা যদি জানতে পারে কেউ তাহলে তো হয়ে গেল। আর কোনো ভিডিও প্লে হয় না, হ্যাঁ, ভিডিও প্লে না আসছে কন্ট্রোল দিতেন,
কন্ট্রোলস এসএসসি কন্ট্রোল দিছি সত্যি তোমাদের কিন্তু লিংক দেওয়া হয়নি তো এখানে ভিডিও নাই তো ভিডিও আছে ওখানে ভিডিও আছে একটা এই যে ডেস্কটপ এই যে এটা তাহলে ভিডিওর নাম দিতে হবে। ভিডিওর নাম দিতে হবে তো আর ফাইলটা কই আপনার একটা ডেস্কটপে রাখ ডেস্কটপে রাখা এই দেখি এই যে স্পেস দিয়ে দিয়ে নাম এগুলো নিবে না। আচ্ছা নামের ক্ষেত্রে যখন কোনো কিছু লিংক করতেছেন নামের ক্ষেত্রে কখনো স্পেস দিবেন না, ঠিক আছে? আপনি শুধু এটা ইমেজ এটা ভিডিওর ক্ষেত্রে বা অডিওর ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে যখন লিংক করতেছেন স্পেস দিলে এটাকে সে আলাদা ওয়ার্ড মনে করে ফেলবে, আলাদা এটা একটা মনে করবে যে আলাদা কোনো সোর্স দিচ্ছেন, এটা একটা সোর্স এটা আলাদা সোর্স। হ্যাঁ স্পেস দিবেন না কখনো, কখনো এমনিতেও স্পেস না দেওয়াটাই ভালো। হ্যাঁ স্পেস দিবেন না। এরকম যদি স্পেস বুঝাইতে হয় এরকম আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, কখনোই ঝামেলা করবে না, সুন্দর কাজ করবে। অন্য কোনো পাতা যদি থাকে সেই পাতটা পুরো কপি করে দেন। আমি বলতেছি নামে, ধরেন একটা ভিডিওর নাম, ভিডিওর নাম দিলাম যে স্যাম্পল স্পেস ভিডিও, স্যাম্পল স্পেস ভিডিও। এখন এর ক্ষেত্রে যখন আপনি মিডিয়া প্লেয়ারে চালাচ্ছেন সরাসরি সে চালাচ্ছে পাচ্ছে, কিন্তু যখন ওয়েব পেজে দিচ্ছেন লিংক দিচ্ছেন সে মনে করবে স্যাম্পল একটা ফাইল ভিডিও আরেকটা ফাইল, ঠিক আছে? সে কোনোটাই পাবে না, যায় স্যাম্পলও পাবে না ভিডিও পাবে না, সে যে এটা দুইটা মিলে যে একটা সে বুঝবেই না, বুঝা গেছে? তো ভিডিওর ক্ষেত্রেও শুধুমাত্র আপনি দিতে পারেন এখানে ভিডিও ভিডিও আর বাকি সবকিছুই সেম। আর এখানে কি হবে অডিও ডট অডিও স্ল্যাশ এমপি3 অডিও স্ল্যাশ এমপি3 আর এখানে হবে স্যাম্পল স্যাম্পল ডট এমপি3, ঠিক আছে? বা যেই অডিও ফরম্যাটটা দিতে যাচ্ছেন, বুঝা গেছে? হ্যাঁ আমার দিকে হয়নি